রাতভর অবস্থানের পর দ্বিতীয় দিনের মতো আবাসন ব্যবস্থা সহ ৩ দফা দাবিতে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। তারা বলছেন, ন্যায্য দাবি আদায় করেই ক্লাসরুমে ফিরবেন তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দিন জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে। টানা ২ দিন ধরে ৩ দফা দাবিতে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনের তীব্রতা আরও বাড়তে থাকে। ক্যাম্পাস থেকে ২০টিরও বেশি গাড়িতে করে কাকরাইল মোড়ের আন্দোলনস্থলে আসেন শিক্ষার্থীরা। একই গাড়িতে করে এসে আন্দোলনে যোগ দেন শিক্ষকরাও। তাদের অভিযোগ, অতীতেও বারবার প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন করেনি সরকার। এবার আর প্রতিশ্রুতি নয়, ৩ দফার পূর্ণ বাস্তবায়ন নিয়ে ক্যাম্পাসে ফিরবেন তারা। যতক্ষণ পর্যন্ত না আমাদের ৩ দফা দাবি মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা যমুনাত অবস্থান করব। আমরা যমুনা থেকে ছুটছি না যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নেবে। আমাদের মনে হচ্ছে এই রাষ্ট্র, এই সরকার আমাদের যে দাবি দেওয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তারা মোটেও কনসার্ন না। দাবিগুলো প্রত্যেকটা ছিল যৌক্তিক, তাহলে কেন তারা আমাদের উপর আক্রমণ করলো? এই জব ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে দিতে হবে। বুধবার রাতে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার বিষয়েও কথা বলেন শিক্ষার্থীরা। এই ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেও জানান তারা। এইটা ঘটিয়েছে সে বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ব্যাচের একজন শিক্ষার্থী ছিল। প্রথম সারিতেই সে ছিল এবং তার উপর হামলা হয়, সে ব্যথা পায়। তো পরবর্তীতে সে ক্ষোভের কারণে হয়তো এটা করেছে। সামান্য বোতল ইস্যু চলে আসলো, তারপরে এই জিনিসটা নিয়ে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ব্যক্তিবর্গরাও হচ্ছে এসব নিয়ে পোস্ট করতে শুরু করেছেন, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আমরা যে এই 2005-06 সাল থেকে আবাসনের জন্য আন্দোলনটা চালিয়ে যাচ্ছি, তাহলে সেইটার দাম কোথায়? স্যার যখন আসলেন এখানে, তার কথাবার্তায় আমরা ওনার কাছ থেকে যে সহমর্মিতাটা প্রত্যাশা করেছিলাম যে আমরা যে আহত হয়েছি, কিন্তু সেই সহমর্মিতাটা আমরা তার বাসায় খুঁজে পাই নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দিন বলেন, কোনো বিশৃঙ্খলা যেন না হয় এজন্য শিক্ষার্থীদের সামনে অবস্থান করছেন তারা। দাবি পূরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি। আমাদের কাছে এই পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি আসেনি, আমাদেরকেও আনুষ্ঠানিকভাবে এখনো ডাকেনি। সুতরাং এই পরিস্থিতিতে ক্যাম্পাসের কোনো কার্যক্রম চলতে পারে না। আমরা ক্যাম্পাসের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছি, আমরা আমাদের আন্দোলনের অংশ হিসাবে আমরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন থাকবে, এটা আমাদের কর্মসূচি। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে লং মার্চে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান শিক্ষার্থী ও শিক্ষকরা। সর্বমোট 4টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবে রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন তারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এই প্রসঙ্গে আরো বিস্তারিত আমরা জানবো। কাকরাইল থেকে সহকর্মী রিয়াজ রায়হান যোগ দিচ্ছেন। রিয়াজ, শিক্ষার্থী শিক্ষকদের পক্ষে কিছুক্ষণ আগে তো ব্রিফ করা হলো, কি বললেন আন্দোলনকারীরা, একটু বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইসউদ্দিন তিনি সবশেষ আপডেট নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন তাদের যে 3 দফা দাবি ছিল আগের, যেখানে বলা হচ্ছিল যে হল যে নির্মাণ, সে হল নির্মাণ হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীদের 70% আবাসন ভাতা, পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং আরেকটা যে দাবি রয়েছে যে তাদের যে নিট যে বাজেট দিয়ে করা হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে 306 কোটি টাকা, সেই বাজেটে যাতে কোনো ধরনের কাটছাট করা না হয় এবং পূর্ণাঙ্গ বাজেটে যাতে অনুমোদন করা হয়। তো সেই যে 3টি দাবি, সেই 3টি দাবির সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দাবি, সেটি হচ্ছে গতকালকে শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনে যেই সব পুলিশ কর্মকর্তা বা যেসব আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য হামলা করেছে তাদের বিচার করা এবং সেই বিচার না হওয়া, অর্থাৎ এই 4 যে দফা দাবি, এই 4 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনে থাকবেন এবং এই যে অবরোধ, রাস্তা অবরোধ বা তাদের যে আন্দোলন সেটি কার্যক্রম তারা চালিয়ে যাবেন। পাশাপাশি এও বলেছেন যে গতকালকে একজন উপদেষ্টা এসেছিলেন এবং সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু গতকালকে শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা করা হয়েছে বলে তারা বলছেন, সেটি বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি বা দুঃখ প্রকাশ করা হয়নি।
এবং বলছেন যে সরকার যতক্ষণ পর্যন্ত না বা সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না এই যে আন্দোলন, সেই আন্দোলনের বিষয়ে ইতিবাচক কোনো সাড়া দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। এবং কোনো ধরনের এছাড়া শিক্ষকরা বলছেন যে তারা শিক্ষকদের প্রোটেকশন হিসেবে ছাত্ররা যেমন রয়েছেন, পাশাপাশি ছাত্রদের প্রোটেকশনের জন্য বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তারা এই আন্দোলনে মাঠে থাকবেন এবং ছাত্র শিক্ষক উভয় মিলেই তাদের যে দাবি সেই দাবি আদায় করে মাঠ ছাড়া ঘোষণা দিয়েছেন কিছুক্ষণ আগের সর্বশেষ যে ব্রিফিং ছিল সেই ব্রিফিংয়ে। ধন্যবাদ আপনাকে রিয়াজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাব্য হত্যার প্রতিবাদে আজও উত্তাল পুরো ক্যাম্পাস। প্রশাসনের ডাকা শোক দিবস এবং ছুটির দিনে হয়নি কোনো ক্লাস পরীক্ষা। অবস্থান কর্মসূচি থেকে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল। অভিযোগ ভিসি এবং প্রক্টর দায়িত্ব পালনে ব্যর্থ। এদিকে ক্যাম্পাস এলাকা নিরাপদ করতে মধ্যরাত থেকে দুপুর নাগাদ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। একদিকে ভাই হারানোর ব্যথা, অন্যদিকে বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই ঘণ্টা তিনেক চলে কর্মসূচি। নেতাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি তাদের। সাম্য একটা বৃহত্তর পলিটিক্যাল ছাত্র সংগঠনের নেতা বা কর্মী হয়েও সে তার জীবন নিরাপত্তা নেই, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এজন্য আমরা মনে করছি এই প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পুরোই ব্যর্থ। এর আগে একটি খুন হয়েছে, পরবর্তীতে সাম্য হত্যাকাণ্ডের মাধ্যমে আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে। যাদের নির্লিপ্ততার মাধ্যমে এই হত্যাকাণ্ডটি ঘটেছে তাদেরকে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পদত্যাগ করতে হবে। সংগঠনটির সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও ছাত্রলীগ লুকিয়ে আছে, এখনও গণহত্যার দোষর নীল দলের শিক্ষকরাও বহাল তবিয়তে। অবিলম্বে দাবি আদায় না হলে সাম্য হত্যার প্রতিবাদ ও ছাত্রলীগের বিচার চেয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে ছাত্রদল। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতাকর্মীরা বলতে চায় খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করব আমরা। শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের পরে সিদ্ধান্ত হয় ক্যাম্পাসের আশপাশের অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া উচ্ছেদে। মধ্যরাত থেকে প্রাথমিক অভিযানের পর সকাল থেকে উচ্ছেদ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুলডোজার ও এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় উদ্যানের ভেতরে গজিয়ে ওঠা দোকানপাট। ঐতিহাসিক উদ্যান এবং এটি বিনোদনের জায়গা, জনসাধারণের জন্য উন্মুক্ত, কিন্তু মানুষ আসলে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। আমরা সেই উদ্দেশ্যে জনসাধারণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, উন্মুক্তভাবে আনন্দ চিত্তে যেন তারা এখানে ঘোরাফেরা করতে পারে বা যে উদ্দেশ্যে আসে সেটি উদযাপন করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এখানে যত অবৈধ স্থাপনা আছে সবকিছু উচ্ছেদ করেছি। ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষিত শোক দিবস এবং ছুটি পালন করা হয় বৃহস্পতিবার। হয়নি কোনো ক্লাস বা পরীক্ষা। দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে একদিনের জন্য ধর্মঘট ঘোষণা করে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে রিজভী আহমেদ এই হত্যাকাণ্ডের ঘটনা গুরুত্বের সাথে খতিয়ে দেখতে পুলিশের প্রতি আহ্বান জানান। বলেন, অভ্যুত্থান পরবর্তী সময় নিরাপদ ক্যাম্পাসের প্রত্যাশা থাকলেও এখনও ছাত্রদের রক্ত ঝরছে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করে তিনি বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না। যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে। কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত নিষিদ্ধে, তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছেন তার কর্মী সমর্থকরা। নগর ভবনের সামনে অবস্থান নেয় 2.5 ঘন্টা বন্ধ থাকে ওই সড়ক। এতে যানজটার ভোগান্তিতে পড়েন নগরবাসী। শনিবার ফের আন্দোলনের ঘোষণায় দিয়ে বেলা 1:30টার দিকে নগর ভবন ছেড়েছেন বিক্ষোভকারীরা। সকালেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নেন কয়েকশো ঢাকাবাসী। প্লাকার্ড, স্লোগানে একটাই দাবি, নগর পিতার আসনে বসানো হোক বিএনপি নেতা ইশরাক হোসেনকে।
নেতাকর্মীরা বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করলেও হয়নি তার শপথ অনুষ্ঠান। অভিযোগ, একটি গোষ্ঠী আদালতের রায় বাস্তবায়ন হতে দিচ্ছেন না, কারণ কর্পোরেশনের নানা কাজে তারা লাভবান হচ্ছেন। ছাত্ররা বর্তমানে এই গরুর হাট থেকে শুরু করে প্রত্যেকটা টেন্ডারের সাথে জড়িত। এর জন্য আমাদের মেয়রকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ নিতে দিচ্ছে না। এখন দেখছি আমরা এই সরকার এখন তালবাহানা করছে। হাইকোর্টে রায় দিয়েছে, তারপরও গরিবসী করছে। কেন গরিবসী করছে? 2.5 ঘন্টা বিক্ষোভ শেষে সামনের সড়ক ছেড়ে নগর ভবনের লবিতে অস্থায়ী মঞ্চ বানিয়ে বক্তব্য দেন বক্তারা। বলেন, সরকার যদি এবারও শপথ পড়াতে গড়িমসি করে তাহলে আর অপেক্ষা করবেন না তারা, নিজেরাই মেয়রকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেবেন। আমরা আমাদের যে মেয়র তাকে শপথ বাক্য পাঠ করিয়ে অনেক বিলম্বে তাকে মেয়র পদে অধিষ্ঠিত করা হোক। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি বিগত আমলের এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আর এই সরকারের চরিত্র প্রায় কাছাকাছি। আন্দোলনের মাধ্যমে আমরা অকর্য করে দেব এবং আগামী দিনে এই সিটি কর্পোরেশনে আমরা নগরবাসীকে নিয়ে ট্যাক্স হাসনা বন্ধ করে দিতে বাধ্য হব। শনিবার সকাল 10টায় আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে অবস্থানের ইতি টানেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিল করতে করতে আমরা প্রেস ক্লাবে যাব। প্রেস ক্লাব হয়ে আমরা সচিবালয় ঘুরে আবার এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই স্থানে এসে আমরা আবারও কথা বলবো। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া ও নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে চূড়ান্ত অনুমোদন মিলেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামকের সংশোধিত অধ্যাদেশের খসড়াও। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলে দুপুর পর্যন্ত। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। বাংলায় প্রণীত ড্রেজিং ও ড্রেসড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন দেওয়া হয় বৈঠকে। পর্যালোচনা করা হয় জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা 2024 প্রণয়ন সংক্রান্ত প্রতিবেদন। এছাড়া জাতীয় নগর নীতি 2025-এর খসড়ার অনুমোদনও দেওয়া হয় উপদেষ্টা পরিষদে। 1 বছর বন্ধ থাকার পর জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়া আবার উন্মুক্ত হচ্ছে, তবে তা ধাপে ধাপে হবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপের জন্য 7,926 জনের তালিকা চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। বিকেলে পুত্রজায়ারার দেশটির মানব সম্পদ উন্নয়ন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরও বলেন, সামনের দিনগুলিতে মালয়েশিয়ায় অনেক শ্রমিক নেবে, সেখানে বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে দেশটির সরকার সম্মত হয়েছে। এছাড়া বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেওয়ার ব্যাপারেও তারা ইতিবাচক বলে জানিয়েছেন তিনি। মালয়েশিয়ার সাথে শ্রমবাজার নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। এর আগে বন্ধ শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে গত মঙ্গলবার দেশটিতে যান ডক্টর আসিফ নজরুল। আমরা অনেক আলোচনা করেছি, তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। প্রবাসীদের সমস্যা সমাধানে 19 দফা দাবি জানিয়েছে বাংলাদেশি প্রবাসী ও অভিবাসী পরিষদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে মানববন্ধন থেকে এসব দাবি জানান তারা। বলেন, বিদেশে আটক এবং কাগজপত্র জটিলতায় শ্রমিকদের দ্রুত মুক্তির জন্য কূটনৈতিক হস্তক্ষেপ করতে হবে। চাঁদাবাজি আর ব্ল্যাকমেলের শিকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। এছাড়া বিদেশি দূতাবাসগুলো দুর্নীতিমুক্ত এবং প্রবাসী বান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা দেওয়ার কথাও বলা হয় মানববন্ধনে। আকামা ভিসা সমস্যা থাকা শ্রমিকদের জন্য সাপোর্ট ফান্ড আইনি সহায়তা দিতে হবে। প্রবাসে জন্ম নেওয়া সন্তানদের জন্য দেশে শিক্ষার কোটা বৃত্তি ব্যবস্থা করতে হবে। প্রবাসীদের প্রতারণার শিকার ক্ষতিপূরণ আদায়ে প্রবাসী অভিযোগ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
দেশব্যাপী চলছে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন। থমকে গেছে রাজস্ব আদায় কার্যক্রম। কলম বিরতির কর্মসূচিতে অংশগ্রহণ করেছে রাজস্ব খাতের বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী। সকাল 10টায় শুরু হওয়া এই কার্যক্রম চলে বিকেল 3টা পর্যন্ত। আন্দোলনরত কর্মকর্তারা জানিয়েছেন, শুধু বিলুপ্ত করলেই হবে না, টেকসই সংস্কার দরকার। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির পর দেশের বেশিরভাগ রাজস্ব দপ্তরের এমন চিত্র। থমকে গেছে অফিসিয়াল ও রাজস্ব আদায় কার্যক্রম। প্রথম দিন 3 ঘন্টার জন্য ঘোষণা করা হয় কলম বিরতির কর্মসূচি, তবে বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় 5 ঘন্টায়। আগারগাঁও রাজস্ব ভবনের বড় সংখ্যক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচি নিয়ে বিবৃতি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বলা হয়, রাজস্ব পরামর্শ কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে। শুধু ঢাকাতেই নয়, চট্টগ্রাম কাস্টমস হাউসেও পালন করা হয় কলম বিরতি কর্মসূচি। ব্যাহত হয় সার্বিক কর্মকাণ্ড। কাজের ক্ষতি হচ্ছে, আমরা কোনো ডেলিভারি দিতে পারতেছি না, কাস্টমারের কাজ সমাধান হচ্ছে না, ডিউটি পেমেন্ট করতে পারতেছি না। কাস্টমারের কারণে এখন সর্বদিকে বন্ধ, কারণ আমাদের অপরাধ নাকি কাস্টম সরকার, জেডি সরকার এরা ভুক্তভোগী। এক্সপোর্টের অনেকগুলো কাজ থাকে, তো ওই কাজগুলো আমার এখানে আসার কারণে ওই দিকে আমি আর যেতে পারছি না। এদিকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করে বেনাপোল কাস্টমস হাউস। থমকে যায় আমদানি রপ্তানি বাণিজ্য। আন্দোলনের ফলে আমরা ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভারত থেকে 2 দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য একদম বন্ধ আছে। বন্দর থেকে কোনো পণ্য খালাসও হচ্ছে না। কর্মবিরতির কারণে এখানে মালামাল খালাস প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং সেক্ষেত্রে রাজস্ব আদায়ে বাধা এবং জটিলতা সৃষ্টি হচ্ছে। 2 দিনে বিসিএস, আয়কর ও কাস্টমস অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করেছেন অন্তত 20 জন কর্মকর্তা। শনিবার আবারও সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। শুক্র শনিবার খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির 2 দিনব্যাপী তারুণ্যের সেমিনার এবং সমাবেশ। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য, জানিয়েছেন নেতারা। বাগেরহাট এবং খুলনা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করছে। দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের অনুষ্ঠানে বিভিন্ন তথ্য তুলে ধরেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। কাল বিকেল 3টায় খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার। শনিবার নগরীর শিববাড়ি জিয়া হল চত্বরে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে। এই ঐতিহাসিক আয়োজনে তরুণরা কেবল উপস্থিতি থাকবেন না, বরং নিজেদের ভাবনা, অভিজ্ঞতা ও স্বপ্ন প্রকাশ করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন দলের ভবিষ্যৎ দিক নির্দেশনা, নীতিমালা ও পরিকল্পনা, যা তাদের স্বপ্ন পূরণের সেতুবন্ধন হয়ে উঠতে পারে। রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে একই পরিবারের 7 জনকে এলোপাথারি কুপিয়েছে স্থানীয় বখাটেরা। রাত 1টার পর বাসার মধ্যে ঢুকে কোপায় 10 থেকে 12 জনের স্থানীয় কিশোর সন্ত্রাসী। গুরুতর আহত হয়ে 4 জন হাসপাতালে ভর্তি। আহতরা জানিয়েছেন, বাড়ির সামনে তাদের চলাফেরা সন্দেহজনক হলে নাম পরিচয় জানতে চাইলে চাপাতি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হচ্ছে। সিসি ফুটেজে দেখা যায়, রাত 1টার পরে চাপাতি নিয়ে একদল কিশোর কয়েকজনকে এলোপাতাড়ি কোপাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের পূর্ব জাফরাবাদের ঘটনা। এসব ছেলেপেলে এলোপাতাড়ি কোপাতে কোপাতে বাসার মধ্যে ঢুকে পড়ে। আক্রান্ত একজন ওয়াশরুমে লুকিয়েও রেহাই পাননি। এ ঘটনায় জখম হয়েছে পরিবারটির 7 সদস্য, যাদের মধ্যে গুরুতর 4 জন হাসপাতালে ভর্তি। 8-10 জন কোথা থেকে যে আসলো, চাপাটি ধারালো চাপাটি নিয়ে আসে, যে যারা যেভাবে পারছে কোপাইছে, ইচ্ছা মতো কোপাইছে। একজনকে চিহ্নিত করছি, ওই যে মারফতের ছেলে এখানে থাকে, সোহেল, ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। ওরা এখানে যত চিন্তা টিটলে হয় সব ওরাই করে। কি নিয়ে ঘটনার সূত্রপাত, কেন এই বর্বরতা? আহতরা বলছেন, সন্দেহজনক চলাফেরায় তাদের পরিচয় জানতে চাইলে শুরু হয় হামলা। রাইতে বেলা পানি থেকে সবাই জাগনা থাকে, এরে ফোন করে এই পানি আইছে পানি পড়ে, এই পরে জাগনা সবাই পরে এই বাইকতে গেটের সামনে বলে গেছে, আমি তো শুনতেই নাই, মানে গেট খুলছে পরে বলে কইছে কি এই ছেলেরা তোরা রাত করে কইতে আইছ। এই কথা কোন মতে আমি দেখলাম যে বাইপুতরে মারতাছে, সাব্বিরে মারতাছে, পরে ভাই ভাতি যারা সবাই দৌড়ে বাইরেছে মতনে। এই পরে দেখি 5 মিনিটের ভিতরে দেখি
চাপাটি সুপাটি লইয়া সন্ত্রাস রায় পড়ছে। এই সন্ত্রাস রাইছে আমরা ফিরাইয়া পারি না। দৌড় দিয়ে বাসায় ঢুকছে যে ওরে ওই গেট পর্যন্ত কোপাইছে, পরে ও না পেরে ওর দোতলায় উঠে বাথরুমে গিয়ে পড়ে গেছে। মানে বাসার মধ্যে ঢুকলো তো মানুষ একটা ছাড় দেয়, ওইখানে কোনো হয় না, মানে কোনো ছাড় নাই। এভাবে মানুষজন কুপিয়ে মারার ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। সিসি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। ইতিমধ্যে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং ঘটনায় জড়িত যারা রয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। এই ঘটনায় একটা মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে। কিশোর গ্যাং বা যে নামেই ডাকা হোক না কেন, অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে। অপরাধীদের ক্ষেত্রে আমাদের বিন্দুমাত্র ছাড় নয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সবার মধ্যে ঐকমত্য সৃষ্টি জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য, যেন আগামী দিনগুলোতে দেশের রাজনীতির পথরেখা তৈরি করা সম্ভব হয়। একথা বলছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসুদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ আরও বলেন, ঐকমত্য সৃষ্টির দায়িত্ব কেবল কমিশনের নয়, দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই রাজনৈতিক দলগুলোকে অগ্রসর হতে হবে। প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলো ভিন্নমত আছে সেগুলো নিয়ে দ্রুততার সাথে আবারও আলোচনা করতে হবে, এমন মন্তব্য করেছেন আলী রিয়াজ। আর এ সময় বাসুদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মাধ্যমে বিরোধের বিষয়গুলো নিরসন করতে হবে, পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ করে এমন জাতীয় সনদ তৈরি করতে হবে। বিভিন্ন সংস্কার কমিশনের পাঠানো প্রতিবেদনে যে সমস্ত সুপারিশ আছে তার মধ্যে একটা ঐক্যমত্য তৈরি করা, যাতে করে বাংলাদেশের আগামী দিনগুলো রাজনীতির ক্ষেত্রে আমরা একটা পথরেখা তৈরি করতে পারি। পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো দেশের শাসন প্রশাসন কাঠামোর মধ্যে যেমন পরিবর্তন লাগবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরিবর্তন লাগবে। স্বাস্থ্যকর সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রস্তাবনা বাতিল এবং পুনঃ প্রতিবেদনের দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তারা। ডিএমএফ ডিগ্রিধারীদের মেডিকেল অফিসার হিসেবে স্বীকৃতি প্রদান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের চাকরিতে 10ম গ্রেড বাস্তবায়নের দাবি করেন তারা। এছাড়াও ডিএমএফ চিকিৎসকদের বিএমডিসি থেকে পেশাগত রেজিস্ট্রেশন সনদ প্রদান বহাল রাখা কমিশনের প্রস্তাবনায় ডিপ্লোমা চিকিৎসকদের ইতিবাচকভাবে উপস্থাপন করা সহ নানা প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলন থেকে। বড়ই পরিতাপের বিষয়, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন তৃণমূল স্বাস্থ্যসেবায় যাদের ভূমিকা অনস্বীকার্য, তারা তাদের চৌকস দৃষ্টি এড়িয়েছেন। গ্রামীণ স্বাস্থ্যসেবায় যারা দিবানিশি শ্রম ঘাম দিয়ে সেবা প্রদান করেছেন, তাদের অবদানকে অস্বীকার করেছেন। 15 বছরে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকতা সাধারণ মানুষের অধিকার হরণ করেছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই কার্যক্রমের জন্য দায়ীদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, তবেই আস্থা ফিরবে জনগণের। গণমাধ্যমের হালচাল বিষয়ক আলোচনায় বক্তারা বলেন, এখনও মগজে ফ্যাসিবাদের চর্চা এবং উস্কানিমূলক সংবাদের কারণে গণমাধ্যমের কার্যক্রম নিয়ে শঙ্কা রয়েই গেছে। 5 আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনা। ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাইয়ের ব্যানারে প্রেস ক্লাবে এমন আয়োজন। যারা জুলাই স্পিরিটকে ধারণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বক্তারা। তেল দেয়া, তাদের গুণগান করা, তাদের তোষামোদি করা ছিল গণমাধ্যমের কাজ। এ সময় পিআইবির মহাপরিচালক বলেন, দীর্ঘদিন ধরে মিডিয়া ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো এখনো সক্রিয়। অন্তর্বর্তী সরকার ব্যবস্থা অস্থিরতায় ফেলতে একটি গোষ্ঠী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। ফ্যাসিবাদী কাঠামো যদি বিলোপ না করেন, আপনি কিসের উপর সংস্কারের খুঁটি পত্তন করবেন? আপনার ভীতি তো ভেজালে আছে। বাংলাদেশে কোনো নরম পন্থা কাজ করছে না। ফ্যাসিবাদী পন্থায় ফ্যাসিবাদী সরকার যেভাবে আন্দোলনকে ট্রিট করতো সেভাবে ট্রিট না করলে কেউ কথা শুনছেন, বুঝতেও চাচ্ছে না। তার মানে আমরাও একই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গেছি। ফ্যাসিবাদ তো একটা মানসিকতা, এটা তো অমুক ব্যক্তি তমুক ব্যক্তি না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 15 বছরে মানুষের অধিকার হরণ করেছে সাংবাদিকতা। যারা এজন্য দায়ী তাদের ক্ষমা চাইতে হবে। সাংবাদিকতায় তৈরি করতে হবে নতুন অর্থনৈতিক কাঠামো। জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে।
আমি এইটা বলতে হবে যে না আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি, আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেলিউর ছিল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনার বলতে হবে যাতে আপনি নতুন শুরু করতে পারেন ভালোভাবে, মানুষ যাতে আপনার উপরে আবার ট্রাস্টটা ফিরে পায়। শফিকুল আলম আরও বলেন, গণমাধ্যমের অধিকার ও স্বাধীনতা বজায় রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে গণমাধ্যমকে সোশ্যাল মিডিয়া গাইডলাইন অনুসরণের আহ্বান জানান তিনি। সোশ্যাল মিডিয়া গাইড প্রত্যেকটা নিউজ পেপারে লাগবে, প্রত্যেকটা মিডিয়ার লাগবে। আপনার সাংবাদিক কি লিখছেন, আপনার সাংবাদিক যেটা লিখছেন সেটা কি আপনি কি ওন করেন কিনা, আপনার সাংবাদিক যে মতামত দিচ্ছেন সেটা কি আসলে নিউজ পেপারের মতামত কিনা। অপতথ্য মোকাবেলা ও সাংবাদিকদের পেশাগত চর্চা বৃদ্ধিতে আরও সক্রিয় হতে অনুরোধ করেন বক্তারা। নতুন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম সবার জন্য থাকুক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নানা সুযোগ সুবিধা নিয়েও মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছে না, আর এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তাদের দেয়া সুবিধা কাটছাটের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, বকেয়া আদায়ে কঠোর হবে সরকার। বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস আয়োজনে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। কম দামে মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চাই এবং সেই প্রশ্নে আমরা অনড় থাকব। মোবাইল ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে এভাবেই সরকারের অনড় অবস্থানের কথা জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ব্যান্ডউইথের যৌক্তিক মূল্য হ্রাস, ট্রান্সমিশনের খরচ কমিয়ে আনার পাশাপাশি DWDM স্থাপনের অনুমতি সহ একাধিক নীতি সুবিধা দেওয়া সত্ত্বেও মোবাইল ইন্টারনেটের দাম না কমায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মোবাইল অপারেটররা ইন্টারনেট সেবার দাম না কমালে সেবার মান ও প্রদত্ত সুবিধা নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি পুনর্বিবেচনা করা হবে বলেও সতর্ক করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। দাম কমানোর পর্যাপ্ত রেগুলেটরি এবং বাস্তবিক উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেক হোল্ডাররা পার্টিসিপেট করেছেন, যারা এখনো পার্টিসিপেট করেন নাই তাদেরকে পার্টিসিপেট করানো উচিত। আর যদি তারা আমাদেরকে ওখানে কোঅপারেট না করেন তাহলে তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক যে নেগোসিয়েশনগুলো আছে সেই নেগোসিয়েশনগুলো আমরা আলোচনার টেবিলে আনবো। সেখানে আনসেটেলড কিছু ডিউ আছে, সেই আলোচনার টেবিলে চলে আসবে। আগামী মাসে নতুন লাইসেন্সিং নীতিমালা আসবে। 1 জুলাই থেকে ইন্টারনেটের দাম কমানোর পথে বুক বিল্ডিং বাধা দূর করা হবে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া শীঘ্রই টেলিযোগাযোগ আইন 2010 বাতিল করে পুনরায় 2001 সালের আইন বহাল রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমরা জুন এবং জুলাইয়ের মধ্যে সিগনিফিক্যান্টলি টেলিযোগাযোগ আইন 2001 নিয়ে কাজ করব। সেখানে 2006 কিংবা 2010 সালে যে অ্যামেন্ডমেন্টগুলো নিয়েছে সেগুলো নিয়েও আমরা কাজ করবো। তো আমাদের মধ্যে প্রাথমিক একটা আন্ডারস্ট্যান্ডিং এরকম আছে, হয়তো আমরা প্রথমে 2010-এর যে অ্যামেন্ডমেন্টটা আছে সেটাকে রিকল করব, রিকল করে এটাকে 2001-এ নিয়ে যাব, তারপর 2001-এর উপর কাজ করব। বুধবার গ্রামীণফোনের প্রায় ঘণ্টাব্যাপী 4G নেটওয়ার্ক কেন বন্ধ ছিল সে বিষয়ে অপারেটরটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান বিটিআরসির চেয়ারম্যান। প্রায় 40 মিনিটের মতো এরকম হয়েছে এবং সেটা সামাল দেওয়া হয়েছে। আমরা অফিসিয়ালি তাদেরকে মেইল করেছি, তাদের কাছে এক্সপ্লেনেশন জানতে চেয়েছি। ওনারা একটা টেকনিক্যাল ইনকোয়ারি করছেন, ওনারা যখন আমাদেরকে জানাবেন তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো। ডিজিটাল বৈষম্য দূর করার পাশাপাশি এ খাতের সফল তরুণদের নিয়ে এবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালন করবে সরকার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরুইছড়া সীমান্ত দিয়ে আবারও 14 জনকে পুশিন করেছে বিএসএফ। সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। এর মধ্যে 4 শিশু, 6 জন নারী এবং 4 জন পুরুষ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা তারা সবাই বাংলাদেশি। পরিচয় নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। গেল কয়েকদিনে মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে 15 জন এবং বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে 2 দফায় 103 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ সহকারী কামাল হায়দারকে গ্রেফতার করেছে সিআইডি। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগ রয়েছে। ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। জুলাই আগস্টে ধানমন্ডিতে এক রেস্টুরেন্টের সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঘটে গুলিবর্ষণ। আর এই ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামের এক আন্দোলনকারী নিহত হন। পরে ধানমন্ডি থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার তদন্তভার গ্রহণ করেছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন সাক্ষ্য, সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য তথ্যপাত্র বিশ্লেষণ করে
SM কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বিবেচনা করে সকল সম্প্রদায়ের সহাবস্থানের উপর গুরুত্ব দিয়ে পাহাড়ি কমিটি গঠন করবে এনসিপি। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির রাঙামাটি নেতাকর্মীরা। সকালে পার্বত্য চট্টগ্রামে দলটির কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তি শক্ত করতেই এইটি করবে জাতীয় নাগরিক পার্টি। আর এ সময় জেলার কর্মী সমর্থকদের পাশাপাশি প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ইমন সৈয়দ। তিন দিনব্যাপী 15তম আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হয়েছে চট্টগ্রামে। সকালে জিএসসি মোড়ে পেনিনসুলা হোটেলে এই মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সিভিল এভিয়েশন থেকে পর্যটন শিল্পকে আলাদা করা না গেলে এই খাতের উন্নয়ন সম্ভব নয়। পার্শ্ববর্তী দেশগুলো পর্যটন খাতে এগিয়ে গেলেও পরিকল্পনার অভাবে বাংলাদেশ অনেক পিছিয়ে মন্তব্য করেছেন মেয়র। ট্যুরিজম বিষয়ক পত্রিকা বাংলাদেশ মনিটর আয়োজিত মেলায় দেশি বিদেশি 27টি প্রতিষ্ঠানের 34টি স্টল রয়েছে। বাংলাদেশের চারপাশে যে রাষ্ট্রগুলো আছে, সার্ক কান্ট্রিগুলো আছে, সেগুলোর দিকে যদি আমরা তাকাই, তারা এই ইন্ডাস্ট্রিকে পুঁজি করে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একমাত্র আমরাই জিডিপিতে 3টা শিল্পের বাইরে 4টা শিল্প আনতে পারিনি। এবং চিটাগাং রিজিয়নকে একটা ট্যুরিজম ডেস্টিনেশন হিসাবে এটা ব্র্যান্ডিং করা এবং এটাকে প্রমোট করার জন্য, মার্কেটিং করার জন্য কিছু যদি উদ্যোগ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়, আমার মনে হয় সেটা অত্যন্ত কার্যকর হবে। কাতারের সাথে $1.2 ট্রিলিয়ন বাণিজ্যিক চুক্তি করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সফরে বুধবার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 160 থেকে 210টি বিমান কিনবে কাতার এয়ারওয়েজ, যার মূল্য আনুমানিক $96 বিলিয়ন। কাতারের একটি বিমান ঘাঁটি সহ অন্যান্য প্রতিরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তার উন্নয়নের স্বার্থে $38 বিলিয়ন বিনিয়োগ চুক্তি দেওয়া হয়েছে দোহা ওয়াশিংটনের মাঝে। এছাড়াও $243 বিলিয়ন বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুদেশের মধ্যে। এর আগে মধ্যপ্রাচ্য সফরে প্রথম দিনে সৌদি আরবের সাথে $600 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশ পাবে $8.5 কোটি টাকা, যেখানে মোট প্রাইজ মানি থাকছে $70.8 কোটি টাকা, যা কিনা আগের আসরের তুলনায় এবারে দ্বিগুণ। আর সেখান থেকে চ্যাম্পিয়ন দল পাচ্ছে $3.6 মিলিয়ন বা প্রায় $44 কোটি টাকা, আগের আসরে যার পরিমাণ ছিল $1.6 মিলিয়ন। রানার্স আপ দলের জন্য বরাদ্দ করা হয়েছে $2.16 মিলিয়ন। র্যাঙ্কিংয়ের 3 নম্বর পজিশনে থাকা ভারত পাচ্ছে $1.44 মিলিয়ন। এছাড়া টুর্নামেন্টের সপ্তম এবং অষ্টম অবস্থানের জন্য বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দল যথাক্রমে পাবে 8, 8.5 এবং 7.5 কোটি টাকা। আর সেই সাথে প্রতিযোগিতায় অংশ নেওয়া 9 দলের জন্যই থাকছে প্রাইজ মানি। এদিকে 69.44 পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে বর্ডার্স গাভাস্কার ট্রফিতে ভারতকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। লা লিগায় আজ কাতালান ডার্বি। রাত 1:30টায় নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের সাথে আতিথ্য নেবে বার্সেলোনা। আর এই ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে বার্সেলোনার লিগ শিরোপা। তবে 1 বছর পর শিরোপা পুনরুদ্ধার করলেও শীর্ষদের খুব বেশি উদযাপন না করার পরামর্শ দিয়েছেন বার্সা কোচ। কারণ 2023 সালে এই মাঠে ট্রফি সেলিব্রেশন করতে গিয়ে হামলার শিকার হয়েছিল বার্সেলোনা। লা লিগার ট্রফিটা সবশেষ 2023 সালে জিতেছিল বার্সেলোনা। এবারও প্রায় একই পরিস্থিতিতে বার্সেলোনা।